তো এখন আমি পদার্থ দ্বিতীয় পত্রের সেমি কন্ডাক্টর ও ইলেকট্রনিক্স এই চ্যাপ্টারের কিছু বেসিক আলোচনা করব। 1 নম্বর টপিক্সের নাম হচ্ছে পদার্থের প্রকারভেদ। তো পরিবাহিতার উপর ভিত্তি করে পদার্থ কিন্তু 3 ধরনের হয়। একটা কি পরিবাহী, আর একটা হচ্ছে অর্ধ পরিবাহী, আর 3 নম্বরটা হচ্ছে অন্তরক। তো পরিবাহী আর ইংরাজিটা কি কন্ডাক্টর, সেমি কন্ডাক্টর, ইনসুলেটর। তো পরিবাহী কেন বলা হয়? পদার্থের পরিবাহিতার উপর ভিত্তি করে একে পরিবাহিতা বলার আসলে মূল কারণটা কি? পরিবাহিতা বলার মূল কারণটা হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে। এই মুক্ত ইলেকট্রনের সংখ্যাটা ম্যাক্সিমাম। আর আমরা জানি ইলেকট্রন প্রবাহ মানে কি চার্জের প্রবাহ, ওরফে কি বিদ্যুৎ প্রবাহ। আর যেটা হচ্ছে অর্ধ পরিবাহী, সেখানে মুক্ত ইলেকট্রন থাকে কিন্তু সেটা কার থেকে কম? পরিবাহী থেকে কম, অন্তরক হতে বেশি। আর অন্তরক কি? যাতে কোনো মুক্ত ইলেকট্রন নাই বললেই চলে, যেরকম প্লাস্টিক। তো এই অর্ধপরিবাহের একটি স্পেশালিটি আছে। অর্ধপরিবাহে যদি কোনো কারণে তাপমাত্রাটা বৃদ্ধি করে দেওয়া হয়, তখন এটা কিন্তু পরিবাহিতাটা অনেক অংশে বৃদ্ধি পায়। কিন্তু পরিবাহী যদি কোনো কারণে তাপমাত্রা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কিন্তু এটার পরিবাহিতা হ্রাস পায়। এই অর্ধপরিবাহের এই স্পেশাল ক্যারেক্টারের জন্য, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাইলে যে পরিবাহিতা বৃদ্ধি পায়, এটার জন্য যত রকম মোবাইল আছে, ইলেকট্রিক ডিভাইস আছে, যে সোনালি পার্টটা আমরা দেখি সিম স্লটে, সেটা হচ্ছে এই অর্ধপরিবাহী সিলিকন দ্বারা তৈরি। তো সেই জন্য সব জায়গায় অর্ধপরিবাহী ব্যবহার করা হয়। তো এই অর্ধপরিবাহীর পরিবাহিতার তাপমাত্রা বৃদ্ধি করলে বাড়তেছে, আর একটা জিনিস বৃদ্ধি করলে বাড়ে। সেটা হচ্ছে কি, এর সাথে যদি কোনো ডোপায়ন করা হয়। ডোপায়ন জিনিসটা কি? ডোপায়ন করার পদ্ধতিটাকে বলা হচ্ছে ডোপিং। ডোপিং হচ্ছে এর সাথে যদি কোনো ভেজাল মিশ্রিত করা হয়। ভেজাল মিশ্রিত করে অর্ধপরিবাহীর পরিবাহিতা যদি বৃদ্ধি করা হয়, তবে সেই পদ্ধতির নাম হচ্ছে কি ডোপিং। তো এই ডোপিংয়ের ফলে আবার 2 ধরনের পদার্থের সৃষ্টি হয়। একটা হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী, একটা হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী। যেরকম আমরা ধরে নিলাম যে সিলিকন হচ্ছে একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী। তো এই সিলিকনের সাথে অ্যালুমিনিয়াম, এই সিলিকনের সাথে ফসফরাস, দুইজনকে যদি আলাদা আলাদাভাবে মিশ্রিত করা হয়, একবার উৎপন্ন হয় পি টাইপ অর্ধপরিবাহী, একবার উৎপন্ন হয় এন টাইপ অর্ধপরিবাহী। আর এই ফসফরাস আর অ্যালুমিনিয়ামটা সিলিকনের সাথে যুক্ত হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে ডোপিং প্রক্রিয়া। তো এখন বিষয়টাকে একটু ডিটেলসে যায়। যেরকম সিলিকন বিশুদ্ধ অর্ধপরিবাহী, এর পারমাণবিক সংখ্যা জানি 14। যদি এটার আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p2। আর এর সাথে ধরলাম এবার ভেজাল হিসাবে মিশ্রিত করলাম অ্যালুমিনিয়াম, যার পারমাণবিক সংখ্যা জানি আমরা কত? 13। ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s2 3p1। আর ফসফরাসের যদি ইলেকট্রন বিন্যাস করি 15 1s2 2s2 2p6 3s2 3p3। তো এখন আমরা সিলিকনের সাথে একবার অ্যালুমিনিয়াম ভেজাল মিশাবো, একবার কি মিশাবো? ফসফরাস। তো সিলিকনের শেষ কক্ষপথ, যেটাকে আমরা বলি যোজ্যতা স্তর বা ভ্যালেন্স শেল, এর শেষ কক্ষতে কয়টি ইলেকট্রন আছে? 4টা। এর সাথে যখন অ্যালুমিনিয়ামটা আমি যুক্ত করব, সিলিকনের সাথে যখন অ্যালুমিনিয়ামটা যুক্ত হবে, তখন এই জায়গায় দেখা যাচ্ছে 4টা আর 3টা, টোটাল 7টে ইলেকট্রন হচ্ছে। তাহলে অষ্টক পূরণ করতে আমার লাগে 8টে ইলেকট্রন। এইটা দুইজন মিক্সচার করার পর শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন হচ্ছে? 7টা। অর্থাৎ অষ্টক হওয়ার জন্যে একটা ইলেকট্রন কি আছে? শর্ট আছে। তার মানে ইলেকট্রন শর্ট থাকা মানে কি? একটা প্রোটন তাহলে বেশি আছে, যেহেতু আমরা জানি যে ইলেকট্রনের সংখ্যা কম হওয়া মানে প্রোটনের সংখ্যা বেশি হয়ে যাওয়া। তো সেই জন্যে সিলিকন আর ফসফরাস, সিলিকন আর অ্যালুমিনিয়াম যখন যুক্ত করা হয়, তখন ইলেকট্রনের শর্ট হয়, প্রোটনের সংখ্যা বৃদ্ধি পায়। সেই জন্যে এই সিলিকন আর অ্যালুমিনিয়াম যখন পরস্পরের সাথে যুক্ত হয়, একটা অর্ধপরিবাহী হয়, সেটার নাম হয়ে যায় পি টাইপ অর্ধপরিবাহী। এই পি টাইপ অর্ধপরিবাহীর মেজরিটি ক্যারিয়ার, মেজরিটি ক্যারিয়ার বা সংখ্যাগুরু বা। তো এখানে
মেজরিটি ক্যারিয়ারটা যেহেতু প্রোটনের সংখ্যা বেশি, সেজন্য মেজরিটি ক্যারিয়ার হয় প্রোটন। এই মেজরিটি ক্যারিয়ারের পূর্ণ মিনিং হচ্ছে গরিষ্ঠ বাহক। গরিষ্ঠ বাহক প্রোটন, যেটাকে আমরা বই যদি একটু পড়ি দেখবো যে এটাকে হোল নাম দিয়ে সংজ্ঞায়িত করা আছে। আর মাইনরিটি ক্যারিয়ার বলতে বোঝাই হচ্ছে কি, এখানে কার সংখ্যা কম, ইলেকট্রনের, সেখানে মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। তো এটা মনে রাখতে হবে, সিলিকন আর অ্যালুমিনিয়াম মিলে পি টাইপ বস্তু হয়। পি টাইপ বস্তু ওরফে অর্ধপরিবাহী হয়। এখানে মেজরিটি ক্যারিয়ার হোল আর মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। এইবার যদি, তো এখন সিলিকনের সাথে যদি ফসফরাস যুক্ত করা হয়, তাহলে আমাদের অষ্টক পূরণ হতে 8টি ইলেকট্রন লাগে। তো সিলিকনের শেষ কক্ষপথে আছে 4টা, ফসফরাসের শেষ কক্ষপথে আছে কয়টা, 2 আর 3 5টা। তার মানে 5 4 কয়টা ইলেকট্রন হয়ে গেল, 9টা ইলেকট্রন। তার মানে একটি ইলেকট্রন কি বেশি, সেই জন্যে এই জায়গায় মেজরিটি ক্যারিয়ারটা হয়ে যায় হচ্ছে ইলেকট্রন, আর মাইনরিটি ক্যারিয়ারটা হয়ে যায় হচ্ছে প্রোটন। কেন? কারণ এখানে একটি ইলেকট্রন বেশি আছে, সেজন্য মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন, আর ইলেকট্রন বেশি হয়ে যাওয়া মানে কি প্রোটনের সংখ্যা কমে দেওয়া, তার মানে মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে প্রোটন ওরফে যেটাকে বলা হয় হোল। আর এই সিলিকন আর ফসফরাস পরস্পরের সাথে যুক্ত হয়ে যে অর্ধপরিবাহীটা গঠন করে সেটাকে বলা হয় এন টাইপ অর্ধপরিবাহী। তাহলে আমরা যদি এখন সংক্ষেপে মূল বিষয়টা খেয়াল করি, যে আমরা সিলিকনের সাথে, সিলিকন একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী ছিল, সেই সিলিকনটার সাথে আমরা যখন 3 যোজি মৌল অ্যালুমিনিয়াম যুক্ত করেছিলাম, তখন এই সিলিকন আর অ্যালুমিনিয়াম এরা দুইজন যুক্ত হয়ে আমাদের গঠন করেছিল পি টাইপ। আর সিলিকনের সাথে যখন পঞ্চযোজি ফসফরাস যুক্ত করেছিলাম, তখন এরা দুইজন যুক্ত হয়ে হয়েছিল হচ্ছে এন টাইপ। এই পি টাইপ আর এন টাইপ, যেখানে পি টাইপে আমার মেজরিটি ক্যারিয়ার অর্থাৎ গরিষ্ঠ বাহক, মেজরিটি ক্যারিয়ারটা ছিল হচ্ছে হোল ওরফে প্রোটন, আর মাইনরিটি ক্যারিয়ার অর্থাৎ লঘিষ্ঠ বাহক এটাকে ছিল ইলেকট্রন। আর এন টাইপে কি আছে, মেজরিটি ক্যারিয়ার হিসাবে আছে হচ্ছে ইলেকট্রন, আর মাইনরিটি ক্যারিয়ার হিসাবে আছে হচ্ছে প্রোটন ওরফে কি হোল। তো এখন এই পি আর এন, এই দুইটা ভিন্ন ধরনের আমরা কি পেয়ে গেলাম, পি টাইপ আর এন টাইপ অর্ধপরিবাহী। এই পি টাইপ আর এন টাইপ অর্ধপরিবাহীটাকে যদি আমরা পাশাপাশি যুক্ত করি, পাশাপাশি যদি যুক্ত করা হয়, অর্থাৎ পি আর এন পাশাপাশি যুক্ত করলে যা গঠন হবে সেটাকে আমরা বলবো পি এন জংশন। তাহলে পদার্থের প্রকারভেদ গেল, পরিবাহী, অর্ধপরিবাহী, অন্তরক, তারপরে গেল অর্ধপরিবাহী। সেই অর্ধপরিবাহীর সাথে ভেজাল মিশায় পরিবাহিতা বৃদ্ধি করার নাম হচ্ছে ডোপায়ন। সেই ভেজাল মিশায় আমরা 2 ধরনের অর্ধপরিবাহী পেলাম, একটা পি টাইপ একটা এন টাইপ। এই পি আর এন নিজেদের ভিতরে যখন যুক্ত করা হয়, তখন সেটাকে বলা হয় হচ্ছে পি এন জংশন। তো পি এন জংশন, এখানে আবার 2 ধরনের ঘটনা ঘটে। কিরকম 2 ধরনের ঘটনা ঘটে, যদি আমরা খেয়াল করি যে পি এন জংশনে আসলে পিকচারটা কেমন হতে পারে। ধরলাম এটা হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী, এটা হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী। তো পি টাইপ অর্ধপরিবাহীতে আমরা মেজরিটি ক্যারিয়ার কি পাইছি, হোল পাইছি, এবং হোল কি প্রোটন। তার মানে এখানে ধরে নিলাম আবার প্লাসের আধিক্য বেশি, মাইনাসের পরিমাণ কম, যেহেতু মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন। আবার এন টাইপে মেজরিটি ক্যারিয়ার পাইছিলাম ইলেকট্রন, তার মানে এখানে মাইনাসের আধিক্য বেশি আর প্লাসের আধিক্য কম। তো পি আর এন যখন পরস্পরের সাথে যুক্ত করা হয়, তখন আসলে কি ঘটনা ঘটতে পারে। তখন যে ঘটনাটা ঘটে সেটা হলো, এন টাইপের যে মেজরিটি ক্যারিয়ার হিসাবে যে ইলেকট্রনটা থাকে, সেটা কিন্তু এই পি টাইপের দিকে ছুটে আসে, কারণ মাইনাসটা কি প্লাসকে আকর্ষণ করবে। আর ইলেকট্রন যেহেতু ঋণাত্মক চার্জ বিশিষ্ট এবং হালকা, এবং দেখা যায় যে হচ্ছে কক্ষপথে ঘোরে, সেজন্য ইলেকট্রনটায় সাধারণত দেখা যায় এক স্থান থেকে আর এক স্থানে কি করে মুভ করে।
ফলাফলস্বরূপ এই যে ইলেকট্রনগুলা যদি এখন পি টাইপ বস্তুর কাছে চলে আসে, তাহলে পি টাইপ বস্তুর যে হচ্ছে প্লাস আয়নগুলা ছিল, যেগুলাকে আমরা বলতাম মেজরিটি ক্যারিয়ার ওরফে হোল বা প্রোটন, সেগুলো কিন্তু ইলেকট্রন পায়ে কি হয়ে যাবে, নিরপেক্ষ হয়ে যাবে। তখন এই যে নিরপেক্ষ হয়ে যাচ্ছে, এই নিরপেক্ষ হওয়ার ফলে এন যখন পি এর দিকে চলে আসতেছে, এন এর কি চলে আসছে, ইলেকট্রন, যে ইলেকট্রনগুলো চলে আসতেছে সেই সময় এনগুলা ইলেকট্রনগুলো হারায় হয়ে যায় হচ্ছে পজিটিভ, আর পি কি করে, এই ইলেকট্রনগুলো গ্রহণ করে নিউট্রাল হয়ে যায়, ইলেকট্রনে আধিক্য বাড়ে যায়, সেটা হয়ে যাচ্ছে কি নেগেটিভ। তো এই পি থেকে এন কিংবা এন থেকে এই পিতে যে ইলেকট্রনগুলো আসতেছে, এই আসার ফলে মধ্যেখানে একটা লেয়ারের সৃষ্টি হয়। এই লেয়ারটাকে বলা হচ্ছে ডিপ্লেশন লেয়ার। ডিপ্লেশন লেয়ার কেন ডিপ্লেশন লেয়ার বলা হচ্ছে, কারণ এন থেকে ইলেকট্রনগুলো এখানে আসতেছে, তখন এই পি এর হোলের সাথে যুক্ত হচ্ছে, দিয়ে যে নিউট্রালটা হচ্ছে, সেই নিউট্রাল আয়নগুলো কোথায় থাকে, নিউট্রাল আয়নগুলো থাকে হচ্ছে এই ডিপ্লেশন লেয়ারে কিংবা নিঃশেষিত অঞ্চলে। তার মানে এখানে কি দেখলাম, পি আর এন যখন পাশাপাশি বসাবো তখন তাদের মধ্যবর্তী একটা স্তর সৃষ্টি হবে, যে স্তরটার নাম হচ্ছে নিঃশেষিত স্তর বা ডিপ্লেশন লেয়ার। এই নিঃশেষিত বা ডিপ্লেশন লেয়ারে আসলে কোন ঘটনা ঘটে, পি আর এন যখন যুক্ত করা হয়, এনে যেহেতু মেজরিটি ক্যারিয়ারটা কি থাকে, ইলেকট্রন, সে প্রোটনের দিকে আকর্ষণ করে, ফলে ইলেকট্রন হারায় এন টাইপ বস্তুটা হয়ে যায় হচ্ছে প্লাস। আবার এই প্রোটনগুলি ইলেকট্রন গ্রহণ করে এখানে ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাচ্ছে জন্য এই পিটা আবার হয়ে যায় মাইনাস। আর এই প্লাস আর মাইনাস এই নিউট্রাল আয়নগুলো কোথায় অবস্থান করে, এই ডিপ্লেশন লেয়ার বা নিঃশেষিত অঞ্চলে অংশগ্রহণ করে। তো এখন এই ডিপ্লেশন লেয়ার কিংবা নিঃশেষিত অঞ্চলটা কখনো কমানোর জন্যে কখনো বাড়ানোর জন্যে এটাকে আবার দুই ধরনের সেট আপ দেওয়া হয়। এই সেট আপগুলোর নামই হচ্ছে সম্মুখ ঝোঁক, যেটাকে আমরা ইংরেজিতে বলি ফরওয়ার্ড বায়াস, আর বিমুখ ঝোঁক। তাহলে সম্মুখ আর বিমুখ ঝোঁকের মূল কাজ কি, এই ডিপ্লেশন লেয়ার হয় কমায় দেওয়া কিংবা কি বাড়ায় দেওয়া। তো এখন আমরা মোটামুটি জানবো যে এটা কিভাবে কাজ করে। তো এখন ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস, সম্মুখ ঝোঁক, বিমুখ ঝোঁক, পিএন জংশনের পি টাইপ অংশের সাথে যদি কোষের পজিটিভ প্রান্ত, এন টাইপ অংশের সাথে যদি কোষের নেগেটিভ প্রান্ত যুক্ত থাকে, তাহলে যে ঝোঁক ব্যবস্থাটা হয় সেটাকে বলা হয় হচ্ছে ফরওয়ার্ড বায়াস। তো এখন ফরওয়ার্ড বায়াসে কি ঘটনা ঘটে, যেহেতু কোষের পজিটিভ প্রান্তর সাথে পি টাইপ যুক্ত, তাই পজিটিভ প্রান্তটা কি করবে, এই এন টাইপ বস্তু থেকে ইলেকট্রনগুলো অহরহ পি টাইপের বস্তুর দিকে টানবে। আবার এই নেগেটিভ প্রান্তর সাথে যেহেতু এন টাইপ বস্তু যুক্ত, তাই নেগেটিভ প্রান্ত কি করবে, পি টাইপ বস্তুটার যে প্রোটনগুলো আছে অহরহ এদিকে টানবে। তার মানে পজিটিভ প্রান্ত টানবে এন টাইপের ইলেকট্রন, আর নেগেটিভ প্রান্ত টানবে পি টাইপের হচ্ছে প্রোটন। ফলাফল স্বরূপ কি হচ্ছে, একজন আরেকজনের বিপরীতমুখী হওয়ার কারণে এই যে মধ্যেখানে যে ডিপ্লেশন লেয়ার বা নিঃশেষিত অঞ্চল, আগে যদি থাকে এর অবস্থা এইরকম, পরবর্তীতে এটা দুই পাশে দুইজন চাপে আসে, এটার আকারটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আর রিভার্স বায়াস বা বিমুখ ঝোঁকে কি ঘটনা ঘটবে, এই কোষের নেগেটিভ প্রান্ত যদি থাকে পি টাইপ বস্তুর সাথে এবং পজিটিভ প্রান্ত যদি এন টাইপ বস্তুর সাথে থাকে, তাহলে যে ঝোঁক ব্যবস্থা সেটাকে বলে বিমুখ ঝোঁক বা রিভার্স বায়াস। তো এখানে কি ঘটনা ঘটে, কোষের ঋণাত্মক প্রান্ত পি টাইপ বস্তুর কি প্লাসগুলাকে এদিকে আকর্ষণ করে, কোষের ধনাত্মক প্রান্ত এন টাইপের কি করে, মাইনাসগুলাকে নিজের দিকে আকর্ষণ করে। ফলাফলস্বরূপ প্লাস মাইনাস পরস্পর থেকে কি একজন আর একজনের কোন দিকে চলে যায়, বিপরীতমুখী চলে যায়। ফলে কি হয়ে যায়, এই ডিপ্লেশন লেয়ারটা বৃদ্ধি পায়। তার মানে ফরওয়ার্ড বায়াসে ডিপ্লেশন লেয়ার হ্রাস পাবে, রিভার্স বায়াসে ডিপ্লেশন লেয়ারটা বৃদ্ধি পাবে। কিভাবে বৃদ্ধি পাবে, এর প্লাস এই মাইনাসগুলোকে আকর্ষণ করবে, ফলে এটা এই দিক সরে যাবে, এর মাইনাস এই পি টাইপের প্লাসগুলোকে আকর্ষণ করবে, ফলে এই লেয়ারটা এদিক সরে যাবে, ফলে এটার আকারটা কিংবা চওড়াটা বৃদ্ধি পাবে। তো ফরওয়ার্ড বায়াসের ফলে যে প্রবাহটা হয় সেটাকে বলা হচ্ছে সম্মুখ প্রবাহ,
আর রিভার্স বায়াসের ফলে যে প্রবাহটা হয় সেটাকে বলে হচ্ছে বিমুখ প্রবাহ। এইবার হচ্ছে ট্রানজিস্টার। ট্রানজিস্টার জিনিসটা কি, এই পি আর এন, এই পি টাইপ আর এন টাইপ বস্তুটায় যদি দুইটা এন দুই পাশে এবং মধ্যেখানে যদি একটা পি রেখে দেওয়া হয়, অনেকটা স্যান্ডউইচের মতো, উপর নিচে পাউরুটি, ভিতরে দেখা যাচ্ছে কোনো সেল। যদি দুই পাশে দুইটা এন টাইপ, মধ্যেখানে যদি পি টাইপ রাখা হয়, কিংবা দুই পাশে দুইটা পি টাইপ আর মধ্যেখানে যদি এন টাইপ অর্ধপরিবাহী রাখা হয়, তাহলে যা উৎপন্ন হয় বা যা গঠিত হয় সেটাকে আমরা বলবো হচ্ছে ট্রানজিস্টর। ট্রানজিস্টরের মূল কাজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে কোনো ইনপুট সিগন্যালকে আউটপুট সিগন্যালে বৃহৎ করা, কিংবা কোনো ইনপুট বৃহৎ সিগন্যালকে আউটপুট সিগন্যালে ক্ষুদ্র করা, এই একটা কাজ। আর সেকেন্ড কাজটা হচ্ছে যে ইলেকট্রনের ফ্লো ওরফে বিদ্যুতের ফ্লোটা একটা নির্দিষ্ট দিকে নিয়ে দেওয়া, অর্থাৎ একমুখী। এই দুটো হচ্ছে ট্রানজিস্টরের কাজ, যে ট্রানজিস্টর নিয়ে এখন আমরা আলোচনা করব। তো এখন আমি ট্রানজিস্টর নিয়ে একটা জটিল আলোচনায় চলে আসব। জটিল আলোচনাকে যতটা সম্ভব আমি সহজ করে প্রদর্শন করব। তো টপিকসটা একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। যেমন ট্রানজিস্টর জিনিসটা আসলে কি, যেটা হচ্ছে আমাদের ইনপুট প্রবাহ। ইনপুট মানে কি, যে প্রবাহটা হচ্ছে প্রবেশ করবে, এই প্রবাহটা নিয়ন্ত্রণ করে আউটপুট প্রবাহ, বিভব পার্থক্য এবং ক্ষমতা, এই তিনটা জিনিস নিয়ন্ত্রণ করে, তাকে এক কথায় বলা হয় ট্রানজিস্টর। তাহলে ট্রানজিস্টরের মূল কাজ কি, ইনপুটটাকে নিয়ন্ত্রণ করে পরিবর্তন করবে আউটপুট, বিভব পার্থক্য এবং ক্ষমতা। যে কোনো ইলেকট্রিক ডিভাইসের যে ডিভাইসটা এই ধরনের কাজ করবে তাকে আমরা বলবো ট্রানজিস্টর। ট্রানজিস্টর দুই ধরনের হয়, একটা হচ্ছে পয়েন্ট কন্ট্যাক্ট আর একটা হচ্ছে জাংশন ট্রানজিস্টর। তো বর্তমান থেকে শুরু করে লাস্ট 1-150 বছর এই জাংশন ট্রানজিস্টরটাই ব্যবহার করা হয়। ট্রানজিস্টরে তিনটা টার্মিনাল বা তিনটে প্রান্ত থাকে, এবং এই তিনটে প্রান্তই কি দিয়ে তৈরি, অর্ধপরিবাহী দ্বারা তৈরি। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম দুই পাশে দুইটা এন, মাঝখানে পি, দুই পাশে দুইটা পি, মাঝখানে এন দিয়ে দুই ধরনের ট্রানজিস্টর হয়, যেটাকে বলে এনপিএন ট্রানজিস্টর, পিএনপি ট্রানজিস্টর। তো এটার লেফট সাইডটাকে বলা হয় ইমিটার, সেন্টারটাকে বলা হয় বেস, রাইট সাইডটাকে বলা হয় কালেক্টর। সেটা এনপিএনই হোক পিএনপি হোক, ইমিটার বেস কালেক্টর, ইমিটার বেস কালেক্টর। এখন ইমিটারটার কাজ কি, ইমিটারের বাংলা অর্থ হচ্ছে সংগ্রাহক। বেস মানে ভূমি বা পিঠ, ইমিটারের বাংলা হচ্ছে নিঃসরক, বেস মানে ভূমি বা পিঠ, সি মানে হচ্ছে সংগ্রাহক বা কালেক্টর। যেমন ইমিটার যেহেতু নিঃসরক, ইমিটারের মূল কাজ হচ্ছে চার্জ সরবরাহ করা, অর্থাৎ ইনপুটটাকে সরবরাহ করবে। এটার রোধ হবে খুবই সামান্য, যেহেতু সরবরাহ করার জন্য প্রচুর পরিমাণে চার্জের প্রবাহ দরকার, রোধ তো চার্জ কমায় দেয়। আচ্ছা, কালেক্টরের কাজ হচ্ছে চার্জটা সংগ্রহ করা, এবং এটার রোধ হবে বেশি। আর মধ্যেখানে যে বেস থাকবে, এই বেসটা হচ্ছে মূল মেকানিজমটা করবে, অর্থাৎ বৃদ্ধি করবে আউটপুট, বিভব কমাবে বাড়াবে না ক্ষমতা কমাবে বাড়াবে, এটা হচ্ছে বেদের কাজ। এ হচ্ছে ডেলিভার করবে, এ কালেকশন করবে এবং এ পরিবর্তন করবে। তো এনপিএন ট্রানজিস্টরের চেনার উপায় হচ্ছে, কোনো একটা চিত্র যখন আমাদের পরীক্ষায় দিবে, এটার ইমিটারটা সবসময় বাইরের দিক ক্রিয়া করে, আর পিএনপির ইমিটারটা সবসময় ভিতরের দিক ক্রিয়া করে। ইমিটারের প্রবাহকে বলে আইই, কালেক্টরের প্রবাহকে বলা হয় হচ্ছে আইসি, আর বেজের প্রবাহটাকে বলা হয় হচ্ছে আইবি। একইভাবে এখানেও তাই, ইমিটার, বেজ, কালেক্টর। তার মানে পিএনপিতে ইমিটার বাইরের দিকে, এনপিএনে ইমিটারটা বাইরের দিকে, পিএনপিতে ইমিটারটা কি ভেতরের দিকে ক্রিয়া করে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টরের একটা ব্যাটারির ঋণাত্মক প্রান্ত যুক্ত হয় এন টাইপ বস্তুর সাথে,
পজিটিভ প্রান্তটা যুক্ত হয় বেজের সাথে, অর্থাৎ এনপিএন ট্রানজিস্টরের বাম পাশের অংশটা থাকে হচ্ছে রিভার্স বায়াস অর্থাৎ বিমুখ ঝোঁকে, আর ডান পাশের অংশটা থাকে ফরওয়ার্ড বায়াস অর্থাৎ সম্মুখ ঝোঁকে, যেটার নেগেটিভ প্রান্তটা যুক্ত থাকে হচ্ছে বেদের সাথে, পজিটিভ প্রান্তটা যুক্ত থাকে হচ্ছে কার সাথে, কালেক্টরের সাথে। এটারই উল্টা হচ্ছে পিএনপি। এখানে পি ও এন অংশের সাথে থাকবে ফরওয়ার্ড বায়াস অর্থাৎ পি টাইপ বস্তুর সাথে থাকবে হচ্ছে পজিটিভ অংশ, কোনো কোষ, ব্যাটারি বা তড়িৎ উৎসের, আর বেজের সাথে থাকবে হচ্ছে নেগেটিভ অংশ, আর রাইট সাইডে থাকবে রিভার্স বায়াস অর্থাৎ পি টাইপ বস্তুর সাথে থাকবে হচ্ছে কোনো কোষ বা ব্যাটারির ঋণাত্মক অংশ, এবং এই বেজ অর্থাৎ মধ্যেখানের এই অংশটাকে আমরা কি বলি, পিট বা বেজ, এই পিট বা বেজের সাথে থাকবে হচ্ছে কোষের ধনাত্মক প্রান্ত। এবার আমরা কিছু কমন টপিকস নিয়ে আলোচনা করব ট্রানজিস্টরের বিভিন্ন অংশের। তো ট্রানজিস্টর তো আমরা জানি হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে এনপিএন, পিএনপি, এবং এটাও জানি যে ট্রানজিস্টরের তিনটা অংশ থাকে, তীর বাইরেই থাক আর তীর ভিতরেই থাক, এটা ইমিটার, এটা বেস, এটা কালেক্টর। তো এই ইমিটার বেস কালেক্টরের কার্যক্রম বা বিন্যাসের উপর ভিত্তি করে আবার ট্রানজিস্টর তিন ধরনের হয়, একটা কমন বেস অর্থাৎ সাধারণ ভূমি, কমন ইমিটার সাধারণ নিঃসরক, কমন কালেক্টর সাধারণ সংগ্রাহক, এই তিন ক্যাটাগরির হয়। তো খুব ধীরে সুস্থে বুঝলে একবারে ক্লিয়ার। যেমন এটা এনপিএন, কি দেখে বুঝবো, এই যে তীরের মাথাটা বাইরের দিক, আর এটা পিএনপি, কি দেখে বুঝবো, এই যে তীরেরটা ভিতরের দিকে। তো এখন আমরা কমন বেস কেন হলো এটা জানবো। আমরা দেখতেছি ইনপুট যে সিগন্যালটা দেওয়া হচ্ছে সেখানে কে কে আছে, এমিটার বেস দুইজন আছে, আবার আউটপুট যে সিগন্যালটা আমরা পাচ্ছি সেখানে কে কে আছে, বেস আর কালেক্টর, এই দুইজন আছে, কিন্তু দুইজনের ভিতরে কমন কে, বেস না, সেজন্য এটার নাম কমন বেস ট্রানজিস্টর। এবং ডাইরেকশনটা কিন্তু এটা ভিতরে, এটা বাইরে, এটা উপরের দিক, কিসের ডাইরেকশন, তড়িৎ প্রবাহের ডাইরেকশন। আবার পিএনপি ট্রানজিস্টর, কি দেখে বুঝবো, এই যে তীরটা ভিতরের দিক, ভিতরের দিকে থাকলে পরে সেটা হচ্ছে পিএনপি, আর বাইরের দিকে থাকলে এনপিএন, একবারে সহজ বিষয়। তো এখানে ইনপুটের ভেতরে কে কে আছে, ইমিটার বেস, আউটপুটে কে আছে, বেস কালেক্টর, দুইজনেই কমন কে বেস, সেজন্যের নাম কমন বেস, একটা এনপিএন এর ক্ষেত্রে একটা পিএনপির ক্ষেত্রে। খেয়াল রাখতে হবে এটার ডাইরেকশন এদিক ছিল, এদিক যাচ্ছে, এদিক ইনপুট হচ্ছে, মানে প্রবেশ এদিক হচ্ছে, আর এখানে ডাইরেকশনটা এইরকম হয়ে আবার এদিক দিয়ে বাইর হয়ে যাচ্ছে। খুব ক্রিটিক্যাল কিন্তু সহজ। আচ্ছা, দ্বিতীয়টা কমন ইমিটার। কমন ইমিটারটা কেন, অর্থাৎ এখানে যেরকম কমন বেস কি ছিল, দুইজনের ভেতরে বেস কমন ছিল, এই চিত্রটাই দেখতেছি ইনপুটে কে কে আছে, তীর ভিতরে বাইরে যেটাই হোক, ইমিটার যেটা নর্মাল সেটাকে, সেটা হচ্ছে কি কালেক্টর, অর্থাৎ ইনপুটে আছে কালেক্টর আর ইমিটার, আউটপুটে কে আছে, আউটপুটে আছে ইমিটার আর কি কালেক্টর। তার মানে এখানে ইনপুটে আমরা দেখতেছি কে কে আছে, বেস আর কি ইমিটার, আর আউটপুটে আছে কালেক্টর, দিতেই এই মাথাটা এর সাথে অ্যাড হওয়া, কালেক্টর আর ইমিটার, সেজন্য এটার নাম কি কমন ইমিটার, যেহেতু দুই জায়গাতেই এই ইমিটারটা কমন। পিএনপিতে কি দেখা যাচ্ছে, এই জায়গায় ইনপুটে কে আছে, ইমিটার আর কি বেস, এই যে বেস ইমিটার, আর আউটপুটে কে আছে, ইমিটার আর কালেক্টর, দুই জায়গাতে কমন কে, এই যে লাইনটা অর্থাৎ এই ইমিটার, সেজন্য এটার নাম কমন ইমিটার। এরপরেরটা কমন কালেক্টর।
তো কমন কালেক্টরটা আসলে কোনটা, যেখানে দুই জায়গাতেই কালেক্টরটা কি থাকবে, কমন থাকবে। তো আমরা এই রেখাটা কি জানি, বেজ, যেখানে তীর আছে সেটা এমিটার, আর আরেকটা যে রেখাটা কমন হয়ে বাইরে হয়ে গেছে, কোনো তীর নাই, সেটাকে আমরা কি বলি, কালেক্টর। তাহলে এখানে ইনপুটে কে কে আছে, বেজ আছে, আর কি আছে, কালেক্টর আছে, অর্থাৎ এই বেজ, এই কালেক্টর। আউটপুটে কে আছে, ইমিটার আছে, কালেক্টর আছে, সেজন্য এটার নাম কমন কালেক্টর। আর এনপিএনে কি জানি, এনপিএনে জানি হচ্ছে ইটা বাইরের দিকে থাকে। পিএনপি ইটা কি ভিতরের দিক থাকে। যদি আমরা এই দিকটুকুর পিকচারটা দেখি, এখানে বেদ আছে, আর কি আছে ইনপুট হিসাবে, এই যে ইনপুট হিসাবে বেজ আছে, আর আছে হচ্ছে কালেক্টর। আউটপুটে কে আছে, ইমিটার আছে, আর কে আছে, কালেক্টর। সেজন্য এটার নাম হচ্ছে কমন কালেক্টর। পিএনপিতে কি হয়, ইমিটারটা ভিতরের দিকে থাকে, তীর চিহ্ন ভেতরের দিকে। তো এটা খুব ভালোভাবে বারবার করে দেখতে হবে। তো আমরা যদি 1 নম্বর অঙ্ক দেখি, 1 নম্বর অঙ্কে আমার কি বলা আছে, যেটা প্রশ্নটা কমেন্ট বক্সে দেওয়া, যে একটি ট্রানজিস্টরের সাধারণ পিট সংযোগ রয়েছে, এর সংগ্রাহক প্রবাহ, সংগ্রাহক প্রবাহ হচ্ছে আইসি দিয়ে প্রকাশ করে। তার মানে আইসি এর মান আমার কত দেওয়া আছে, 0.95 মাইক্রো অ্যাম্পিয়ার। এবং পিট প্রবাহ, পিট প্রবাহ মানে আইবি বলে, পিট বা বেস। তাহলে পিট প্রবাহ আমার দেওয়া আছে কত, 0.05 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে নিঃসারক প্রবাহ কত, নিঃসারক প্রবাহ মানে আইই, ইমিটার মানে নিঃসারক, তার মানে আমার আইই ইজিক্যাল টু ওয়াট, এটা আমার চাইছে। তো আমার সূত্র কি, আইই ইজিক্যাল টু আইসি প্লাস আইবি, আইই ইজিক্যাল টু আইসি প্লাস আইবি। এখন যদি দুইটার মান জাস্ট খালি বসায় যোগ দিয়ে দেই, যেটা হবে তত মাইক্রো অ্যাম্পিয়ারই হবে অ্যান্সার। এখন যদি 2 নম্বর অঙ্ক দেওয়া যায়, 2 নম্বর অঙ্কটায় আমার কি বলা আছে, যে 20 মাইক্রো অ্যাম্পিয়ার নিঃসারক প্রবাহ, তার মানে নিঃসারক মানে ইমিটার, এটা কত 20 মাইক্রো অ্যাম্পিয়ার। নিঃসারক প্রবাহের ফলে ট্রানজিস্টরে 18 মাইক্রো অ্যাম্পিয়ার সংগ্রাহক প্রবাহ, সংগ্রাহক ইংরেজিতে কি, কালেক্টর, 18 মাইক্রো অ্যাম্পিয়ার পাওয়া গেল। ট্রানজিস্টরের ভূমি প্রবাহের মান কত, অর্থাৎ আইবি, অর্থাৎ বেস কারেন্টটা কত সেটা আমার চাইছে। তো সূত্র আমরা কি জানি, আইই ইজিক্যাল টু আইসি প্লাস আইবি। তো যেহেতু আমার আইবি চাইছে, তার মানে আইবি সমান কত লেখা যায়, আইই মাইনাস আইসি। তাহলে আইইর মান কত, আইইর মান দেওয়া আছে 20, আর এটা কত 18। তাহলে দুইটা যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে আইবির মান পেয়ে যাব 2 মাইক্রো অ্যাম্পিয়ার। এখন যদি আমরা 3 নম্বর অঙ্কটা দেখি, 3 নম্বরে কি আছে, 1 মাইক্রো অ্যাম্পিয়ার নিঃসারক প্রবাহের ফলে, তার মানে আইই, ইমিটার হচ্ছে কত 1 মাইক্রো অ্যাম্পিয়ার। নিঃসারক প্রবাহের ফলে ট্রানজিস্টরে আইসি সংগ্রাহক প্রবাহ পাওয়া গেল 0.95 মাইক্রো অ্যাম্পিয়ার। ট্রানজিস্টরের ভূমি প্রবাহের মান কত, অর্থাৎ আইবি ইজিক্যাল টু হোয়াট। তাহলে সূত্র আবার একই রকম, আইই ইজিক্যাল টু কত, আইসি প্লাস আইবি। তাহলে আইই আর আইসিটা বিয়োগ করে দিলাম, এখানে আইবি থাকে গেল। এখন যদি আমরা ন্যাচারাল মানটা বসাই দেই, 1 মাইনাস 0.95, যত হবে তত মাইক্রো অ্যাম্পিয়ার হচ্ছে কার মান, আইবি এর মান। এখন যদি আমরা 4 নম্বর অঙ্কটা দেখি, চাই আমার কি দেওয়া আছে, নিঃসারক প্রবাহে 10.0 মাইক্রো অ্যাম্পিয়ার পরিবর্তনের ফলে, তো যেহেতু এখানে পরিবর্তন বলিছে, তার মানে এখানে হবে ডেল আই ই, পরিবর্তন মানে ডেল আই পরিবর্তন। তাহলে ডেল আই এর মান যেহেতু নিঃসারক প্রবাহ কত দেওয়া আছে, 10 মাইক্রো অ্যাম্পিয়ার। পরিবর্তনের ফলে সংগ্রাহক প্রবাহের এতটুকু পরিবর্তন হয়, তাহলে সংগ্রাহক মানে আমরা কি জানি আইসি, আর যেহেতু পরিবর্তন বলেছে তার মানে ডেল আইসি কত পরিবর্তন হয়, 7.2 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে পিট প্রবাহের কত পরিবর্তন হয়, তার মানে পিট প্রবাহ মানে আইবি, আর পরিবর্তন মানে কত, ডেল আই বি। তো এখন আমরা কি করব, যে সূত্রটা আমরা জানি, ওই সূত্রের জায়গায় শুধু একটা করে ডেল বসায় দেব, আর কোনো কাজ নাই।
তাহলে আমার কত হবে ডেল আইই মাইনাস ডেল আইসি ইজিক্যাল টু ডেল আইবি। তাহলে যদি এখন মানগুলো বসাই দিই 10 মাইনাস 7.2 যেটা হবে সেটাই আমার ডেল আইবি এর মান। তো এখন আমরা যদি একটু 5 নম্বর অঙ্কটার দিকে তাকাই, 5। তো 5 নম্বর অঙ্কটা আমাদের প্রশ্নটা একটু ভুল দেওয়া আছে। এখানে হবে একটি কমন বেস ট্রানজিস্টরের পিট প্রবাহ, এই পিট প্রবাহের জায়গায় হবে হচ্ছে নিঃসরক প্রবাহ আইই, আর সংগ্রহ প্রবাহ 1.4 অর্থাৎ আইসি। আর এখানে আমার চাইছে কি ভূমি প্রবাহের মান অর্থাৎ আইবি ইকুয়াল টু 1। তো এই অঙ্কটা করার জন্য আমরা আইই ইকুয়াল টু আইবি যোগ আইসি, তাহলে আইই মাইনাস আইসি ইজিক্যাল টু কত আইবি। তাহলে আই এর মান কত 1.5 আর আইসির মান এটা একটু প্রশ্নে ভুল দেওয়া আছে, সেটা হচ্ছে 1.45 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে আমাদের আইবির মান বের হয়ে যাবে হচ্ছে 0.05 মাইক্রো অ্যাম্পিয়ার। এইবার যদি আমরা একটু 6 নম্বর অঙ্কটার দিক তাকাই, 6 আছে একটি ট্রানজিস্টরের সাধারণ পিট সংযোগ রয়েছে নিঃসরক প্রবাহ অর্থাৎ আই, এটা আমার দেওয়া আছে হচ্ছে 0.85 মাইক্রো অ্যাম্পিয়ার, আর পিট প্রবাহ আইবিটা দেওয়া হচ্ছে 0.05 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে এখন আমার চাইছে হচ্ছে প্রবাহ বিবর্ধক গুণক। এই প্রবাহ বিবর্ধক গুণককে আলফা দ্বারা প্রকাশ করা হয়, আর আলফা মানে আমরা কত জানি আইসি ডিভাইডেড আইই। তাহলে আলফা সমান সমান আমরা জানি আইসি ডিভাইডেড আইই, এটা হচ্ছে আমাদের জানা আছে। তো এর ভিতরে একটা সমস্যা হয়ে গেল যে আমাদের প্রশ্নে দেওয়া আছে হলো আইই আর আইবি এর মান, তো আই সির মান তো আর আমরা জানি না। তো সেটার জন্য আমরা বেসিক সূত্র কি জানি, আইই ইকুয়াল টু আইবি যোগ আইসি। তাহলে পরে এখন আই এর মান কত দেওয়া 0.85, আইবির মান কত দেওয়া 0.05 প্লাস আইসি। তাহলে আইসি সমান সমান কত লেখা যায় 0.85 মাইনাস 0.05। যে মানটা হবে সেই মানটা আমরা আইসির জায়গায় বসায় দেব, আর আই এর মান কত দেওয়া 0.85, যেটা হবে সেটা হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এবার যদি 7 নম্বর অঙ্কটার দিক দেখা যায়, একটা ট্রানজিস্টরের ভূমি প্রবাহ তার মানে কত দেওয়া আছে আইবি 0.1 মাইক্রো অ্যাম্পিয়ার। পরিবর্তনের জন্য সংগ্রাহক প্রবাহ কত পাওয়া গেল, সংগ্রাহক মানে আইসি, এই আইসিটা আমার পাওয়া গেল হচ্ছে 7 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে প্রবাহ লাভ কত? তো প্রবাহ লাভ বলতে আসলে কোন সূত্র বোঝায়, বেটাকে বোঝায়। প্রবাহ লাভ বলতে কি বোঝাচ্ছে, বেটা। তো প্রবাহ লাভ যদি আমরা এই বেটার সূত্রটা নির্ণয় করতে বসি, তাহলে আমাদের কোন জিনিসটা খেয়াল রাখতে হবে? তো যে জিনিসটা খেয়াল রাখতে হবে, যেহেতু প্রবাহ লাভ আমার বলিছে তার মানে বেটা, আর বেটা সমান সমান আমরা কি জানি, সেটা হচ্ছে আইসি ডিভাইডেড বাই আইবি, অর্থাৎ সংগ্রাহকের তড়িৎ ডিভাইডেড বাই ভূমি বা বেজের তড়িৎ। তাহলে এখন আইসির মান আমার কত 7 ডিভাইডেড 0.1, যেটা অ্যান্সার হবে তত মাইক্রো অ্যাম্পিয়ার হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো এবার আমরা 8 নম্বর অঙ্কটার দিকে একটু তাকাবো। তো আমাদের 8 নম্বর অঙ্কটা কি বলে, 8-এ বলা আছে কোনো ট্রানজিস্টরের আইসি, অর্থাৎ আইসির মান এখানে দেওয়া হচ্ছে 0.9 মাইক্রো অ্যাম্পিয়ার, আর আইইটার মান দেওয়া আছে 1 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে প্রবাহ বিবর্ধক গুণক আলফা কত? তো আলফাকে কি বলে, আলফাকে বলে বিবর্ধক গুণক বা প্রবাহ বিবর্ধক গুণক। তো আলফা সমান সমান আমরা কত জানি, আলফা সমান সমান জানি আইসি ডিভাইডেড বাই আইই, তারপরে আমরা শুধু মানটা বসায় দেব। 9 নম্বর যদি দেখি, কোন ট্রানজিস্টরের আইসি আমার কত দেওয়া আছে 0.99 মাইক্রো অ্যাম্পিয়ার, আর আইইটা দেওয়া আছে হচ্ছে 1.04 মাইক্রো অ্যাম্পিয়ার। এইবার বলছে কারেন্ট বিবর্ধক গুণক। তো প্রবাহ বিবর্ধক গুণকের ইংরাজিটা কি, কারেন্ট বিবর্ধক গুণক, ওই সেম জিনিস, অর্থাৎ সেম মানটা আমরা শুধু বসায় দেব।
অর্থাৎ আলফা ইজিক্যাল টু কত হবে আইসি ডিভাইডেড বাই কত আইই। তো এখন যদি 10 নম্বর অঙ্কটা খেয়াল করা যায়, 10 নম্বর অঙ্কটা আমার কি বলিছে, কোনো ট্রানজিস্টরের ডেল আইবি অর্থাৎ ডেল আইবি সমান সমান 0.03 মাইক্রো অ্যাম্পিয়ার আর ডেল আইসি কত আছে 1.2 মাইক্রো অ্যাম্পিয়ার। কারেন্ট বিবর্ধক গুণক বেটা কত? তার মানে যেহেতু ডেল ডেল দিয়ে অর্থ, তখন এই বেটা আমরা নর্মাল ক্ষেত্রে আইসি বাই আইবি জানতাম, ডেল মানে কে ডেল আইসি ডিভাইডেড ডেল আইবি, যখন যেরকম তখন সেরকম, ডেল আইবি ডিভাইডেড ডেল আইসি। তাহলে আমরা যদি মান বসায় দেই, মান বসায় দিলে আমাদের অ্যান্সার ক্লিয়ার। এবার যদি একটু 11 নম্বর অঙ্কটা দেখি, 11 নম্বর অঙ্কে আছে একটি ট্রানজিস্টরের ডেল আইবি কত 0.02 মাইক্রো অ্যাম্পিয়ার আর ডেল আইসি কত 1 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে প্রবাহ লাভ কত? প্রবাহ লাভ মানে কারেন্ট গেইন, তার মানে ওই বেটাই চাইছে, তাহলে বেটা মানে ওই একই সূত্র, বেটা সমান সমান ডেল আইবি ডিভাইডেড ডেল আইসি। অর্থাৎ যদি সূত্র কয়টা মুখস্থ থাকে তাহলে এই চ্যাপ্টারের অঙ্ক নিয়ে আসলে খুব একটা প্যারা নাই। তো এখন 12 নম্বর অঙ্কটার দিক যদি তাকানো যায়, 12 নম্বর অঙ্কটায় আমার কি বলা আছে, একটি ট্রানজিস্টরের ক্ষেত্রে আলফা দেওয়া আছে কত 0.95 আর আইই অর্থাৎ নিঃসারক কারেন্ট দেওয়া আছে 1 মাইক্রো অ্যাম্পিয়ার। বেটা অর্থাৎ প্রবাহ লাভ বা কারেন্ট গেইন বলতে কি বোঝায়? তাহলে এখন আলফার বেটা দুইটা দেওয়া আছে, আমরা কত ভাবে বের করতে পারি? আলফা সমান আমরা কত জানি আইসি বাই আইই, সেখান থেকে কিন্তু আমার আইসি বাইর হবে। আবার বেটা সমান কত আইসি বাই আইবি। তো দুই রকমই দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে আলফার বেটার ভিতরে সম্পর্ক কি? আলফার বেটার ভিতরে আবার এটা সম্পর্ক। তাহলে আমার দেওয়া আছে আলফার মান দেওয়া আছে আই এর মান, তাহলে এখন বেটার মান কত? তাহলে আলফা বেটা দুইজন মিলে যদি এই কম্বিনেশনের সূত্র হয়, তাহলে যদি আমরা এখন 12 নাম্বারটা করি, আলফা ইজিক্যাল টু আইসি ডিভাইডেড বাই কত আইই। তাহলে আলফা মানটা কত আছে? আলফার মানটা আছে হচ্ছে 0.95, আইসির মতো আইসি থেকে গেল, আর আই এর মানটা কত 1। তাহলে আইসি ইজিক্যাল টু কত হবে, ওই 1 এর সাথে গুণ হলে 0.95 মাইক্রো অ্যাম্পিয়ারই হচ্ছে। এখন আমার বেটা লাগবে, বেটা সমান কত জানা? বেটা সমান জানা আইসি বাই আইবি, তাহলে আইসি ডিভাইডেড বাই কত আইবি। তাহলে আমার আইসি জানা আছে, আইই দেওয়া আছে, আইবিটা তো কোথাও নাই। তাহলে আইবিটা কোন থেকে বের করব? ওই যে আমরা একটা বেসিক সূত্র জানতাম, আইই ইজিক্যাল টু আইবি প্লাস আইসি। তাহলে আইবির মান কত 1, আইইর মানে 1 দেওয়া, আইবির মানটা কত জানি না, এটাই আমার লাগবে। আর আইসির মান কত পাওয়া গেছে 0.95, তাহলে আইবির মানটা কত হবে 1 মাইনাস 0.95, তাহলে 1 থেকে 0.95 বাদ দিলে 0.05, এটা কার মান আইবির মান। এইবার এই আইবির মানটা এই জায়গায় বসায় দেব, সেটা কত 0.05, আর আইসির মানটা আমার কত, এই যে এখান থেকে কত পাইছি 0.95, দুটো ভাগ দিলে যে অ্যান্সারটা হবে সেটাই কার নাম, সেটাই হচ্ছে বেটা এর মান। এবার যদি একটু 13 নম্বর অঙ্কটা দেখি, তো 13 নম্বর অঙ্কটায় কি বলা আছে, একটি ট্রানজিস্টর বর্তনীর তড়িৎ প্রবাহের নিম্নলিখিত মান কি কি দেওয়া আছে, আই এর মানটা দেওয়া আছে হচ্ছে 3 মাইক্রো মিলি অ্যাম্পিয়ার আর আই বি দেওয়া আছে 3 মাইক্রো অ্যাম্পিয়ার। তো মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ার প্রকাশ করতে গেলে 3 গুণন 10⁻³ দিয়ে গুণ করতে হয়, আর মাইক্রো অ্যাম্পিয়ারের ক্ষেত্রে 10⁻³ অ্যাম্পিয়ার দিয়ে গুণ দিতে হয়। তো এখন চাইছে যে ট্রানজিস্টর বর্তনীর আইসি এবং আলফার মান বের করো, তার মানে আইসির মান কত এবং আলফার মান কত সেটা আমাদের চাইছে। তো আমরা সূত্র কি জানি, আইই ইজিক্যাল টু কত আইসি প্লাস কত আইবি। তাহলে আইসি ইজিক্যাল টু কত হবে আইই মাইনাস আইবি। তাহলে আইই বলতে কি বোঝায়, আইই বলতে বোঝাচ্ছে 3 গুণন 10⁻³
আর আইবি বলতে বোঝাচ্ছে 3 গুণন 10⁻⁻6 সমান সমান কত আইসি। তো এখান থেকে আমরা আইসির মানটা নির্ণয় করতে পারি। এবার চাইছে আলফার মান। আলফা বলতে আমরা কি বুঝি, বিবর্ধন গুণক, এবং আলফার জন্য কি লাগবে, আইসি বাই আইই, আইসি ডিভাইডেড বাই আইই। তাহলে আইসির মান আমরা এখান থেকে যেটা পাবো সেই মানটা এখানে বসায় দেব। আর আই আমাদের কত দেওয়া আছে, 3 গুণন 10⁻³ 14 নম্বর অঙ্কটার দিক যদি দেখা যায়, 14 বলা আছে একটি ট্রানজিস্টরের জন্য আলফা দেওয়া আছে 0.95। তাহলে আলফা কত, 0.95। আইই মান দেওয়া আছে হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। আইসি এবং আইবি এর মান চাইছে, আইসি কত এবং আইবি এর মানটা কত। তাহলে এখন আমরা আলফা সমান সমান কত জানি, আইসি ডিভাইডেড আইই। তাহলে আমরা লিখে দেব আলফা ইকুয়াল টু আইসি ডিভাইডেড আইই। তো আলফা এর মান কত, 0.95, আইসি এর মান জানি না, আই এর মান কত 1 মিলি অ্যাম্পিয়ার। এটার সাথে এটা গুণ দিলে কিন্তু আমার আইসির মানটা 0.95 এর সাথে 1 গুণ হলে ওই মিলি অ্যাম্পিয়ারই আসে। তাহলে আইসি নির্ণয় করা শেষ, এখন লাগবে আমার আইবির মান। তো আমরা সূত্র কি জানি, আইই ইকুয়াল টু আইসি প্লাস কত আইবি। তাহলে আইই অর্থাৎ ইমিটার বা নিঃসারক কারেন্ট আমার কত দেওয়া আছে 1, আইসির মান কত পাইছি 0.95 প্লাস আইবি। এখন যদি ক্যালকুলেশন করা যায় এই একটা 0.95 এর সাথে বিয়োগ হয়ে আমার হবে কত 0.05 মিলি অ্যাম্পিয়ার।